স্নেহের শিক্ষার্থী, ভালো আছো তোমরা? আজকের পড়া আমাদের নবম দশম শ্রেণীর ফিজিক্সের ষষ্ঠ অধ্যায়ের বস্তুর উপর তাপের প্রভাব এর চতুর্থ ক্লাস নিয়ে আলোচনা। তো গত ক্লাসগুলো যারা দেখেছ, এখানে অনেক কিছু আমরা বেসিক কথাগুলো আলোচনা করেছি। ক্যালোরিমিতি সম্পর্কে, ক্যালোরিমিতির মূলনীতি সেটা সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে আমরা প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে তাপ ধারণ ক্ষমতা। তাপ ধারণ ক্ষমতাটা কি? তাপ ধারণ ক্ষমতা নামটা থেকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাপ ধারণ ক্ষমতা অর্থাৎ একটি বস্তু যে তাপ ধরবে, গ্রহণ করবে, তার ক্ষমতা কতটুকু সেটা এখানে বোঝানো হচ্ছে। তাহলে বিষয়টাকে যদি আমরা সংজ্ঞায়িত করি এরকম, যে কোনো একটি পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা। আরও সহজ করে যদি আমরা দেখি, বিষয়টা এরকম হয় যে মনে করি এখানে একটি পানির পাত্র আছে, তার মধ্যে পানি আছে। তো নর্মালি পানির একটি তাপমাত্রা থাকবে, মনে করি পানির এই পর্যায়ে পানির তাপমাত্রা হচ্ছে 280 কেলভিন। কেলভিন থার্মোমিটার দিলে পানির এই অবস্থায় একটি তাপমাত্রা যাবে। এখনো তাপ দেইনি, কিন্তু পানির একটি তাপমাত্রা আছে, তার মান আমরা ধরে নিলাম 280 কেলভিন। এবার নিচে দিয়ে আমরা তাকে তাপ দিচ্ছি, শক্তি দিচ্ছি। তাহলে এই যে শক্তি দিচ্ছি, তাপ শক্তি, এই তাপ শক্তির কারণে তার তাপমাত্রা বৃদ্ধি পাবে। তো আমরা যদি খুব সাবধানে কাজটা করি, মানে অল্প পরিমাণে তাপ দিই, এমন পরিমাণে তাপ দিব যাতে তার তাপমাত্রা বৃদ্ধি পাবে কিন্তু মাত্র 1 কেলভিন বৃদ্ধি পায়, অর্থাৎ এখান থেকে হয়ে গেল 281 কেলভিন। তাহলে তাপমাত্রার পরিবর্তন এখানে ডেল টি হচ্ছে 281 থেকে 280 বাদ দিব, তাহলে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে 1 কেলভিন। এই পদার্থটি 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করার জন্য যে পরিমাণে তাপ গ্রহণ করছে, এই যে নিচে দিয়ে যে পরিমাণের শক্তি সে এখন গ্রহণ করলো, ওই শক্তিটাই হচ্ছে তার তাপ ধারণ ক্ষমতা। ক্লিয়ার? তাহলে তাপ ধারণ ক্ষমতার সূত্র, মানে যা দিয়ে আমরা অঙ্ক করি, সি সমান কিউ বাই ডেল টি। সি হচ্ছে তাপ ধারণ, ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা, আর কিউ হচ্ছে যে পরিমাণে তাপ গ্রহণ করলো, আর ডেল টি সেটা হচ্ছে দুইটি তাপমাত্রার পার্থক্য। ক্লিয়ার? তো এই সূত্রটার সুবিধা হচ্ছে, যদি আমরা 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে ওই বৃদ্ধি করতে যে পরিমাণে তাপ দিলাম সেটাই তাপ ধারণ ক্ষমতা। কিন্তু আসলে এই কাজটা অনেক ডিফিকাল্ট, যে এত পরিমাপ করে, এত মেনটেন করে যে 1 কেলভিন মাত্র তাপমাত্রা বাড়াবো, ওই পরিমাণে এখানে তাপ দিব, এটা খুবই কঠিন কাজ। তাইলে দেখা গেছে যে আমরা অল্প একটু তাপ দিলাম বা কিছুক্ষণ নিচে দিয়ে হিট দিচ্ছি, তাপমাত্রা বেড়ে গেছে 10 কেলভিন বা 20 কেলভিন, 25 কেলভিন, এরকম তাপমাত্রা বেড়ে গেল। তখন কি আমরা তাপ ধারণ ক্ষমতা নির্ণয় করতে পারবো না? অবশ্যই পারবো। এই সূত্রটা তখনই প্রযোজ্য। তাহলে কি তাপ দিব, বাড়ক যতটুকু বাড়ার, 20 কেলভিন, 25 কেলভিন, যা বাড়বে সমস্যা নাই, কিন্তু আমরা এই সূত্রের মধ্যে বসিয়ে দিলে ওই 1 কেলভিনের জন্য কতটুকু লাগতো সেটাই তখন এসে পড়বে, এবং সেটাই হয়ে যাবে তখন তাপ ধারণ ক্ষমতা। তাহলে কি করব আমরা?
যে নিচে দিয়ে যতটুকু তাপ দিচ্ছি টোটাল পরিমাণটা এখানে লিখব কিউর জায়গায়, এটা হচ্ছে তাপ। আর ডেল টি হচ্ছে যে দুইটি যতটুকু বেড়ে গেল, তাহলে এই দুইটি তাপমাত্রার পার্থক্য হচ্ছে ডেল্টা টি। এই দুইটি মান যদি রাশির মান যদি আমরা বসিয়ে দেই, তাহলে প্রত্যেকটি পদার্থের আমরা তাপ ধারণ ক্ষমতা নির্ণয় করতে পারব। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি আমরা কোনো বস্তুর ক্ষেত্রে আপেক্ষিক তাপ। তাহলে আপেক্ষিক তাপ এই তাপ ধারণ ক্ষমতার সাথে অনেকটা মিল আছে। আপেক্ষিক তাপ এটা হচ্ছে, একটু খেয়াল করো, 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণে তাপ দিতে হয় সেটা হচ্ছে ওই বস্তুর আপেক্ষিক তাপ। তাহলে আগেরটার সাথে এটার পার্থক্যটা হচ্ছে, আগে বলছিলাম কোনো বস্তুর বা কোনো পদার্থের শুধু তাপমাত্রা 1 কেলভিন বাড়াবো, কিন্তু বস্তুটা কতটুকু, ছোট না বড়, 1 কেজি না 2 কেজি, ওটা কোনো উল্লেখ করা নাই। কিন্তু আপেক্ষিক তাপের ক্ষেত্রে ওই পরিমাণটা উল্লেখ করা আছে, যে 1 কেজি পদার্থেরই তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণে তাপ লাগবে। ক্লিয়ার? তাহলে এই যে তাপ ধারণ ক্ষমতার যে সূত্র, আপেক্ষিক তাপের ক্ষেত্রে ওই সূত্রটার কাছাকাছি আরেকটা সূত্র, সেটা হচ্ছে আপেক্ষিক তাপ এর সূত্র হচ্ছে এস সমান কিউ এম ডেল টি। খেয়াল করি আমরা, তাপ ধারণ ক্ষমতা হচ্ছে সি সমান কিউ বাই ডেল টি। ওইখানে ভরের বিষয়টা ছিল না, পরিমাণের বিষয়টা ছিল না। আর আপেক্ষিক তাপের ক্ষেত্রে এস সমান কিউ বাই এম ডেল টি, মানে এম এর বিষয়টা যদি আমরা বিবেচনায় নিয়ে আসি পদার্থের পরিমাণটাকে, তাহলেই তখন তার যে পরিমাণের তাপ সে গ্রহণ করলো সেটা হয়ে যাবে ওই বস্তুর আপেক্ষিক তাপ। ক্লিয়ার? তাহলে আমরা যে কোনো বস্তুর আপেক্ষিক তাপও নির্ণয় করতে পারবো। তাপ ধারণ ক্ষমতা যেভাবে নির্ণয় করছি, এই রাশিগুলোর মান, কিউ হচ্ছে যে পরিমাণে তাপ দিচ্ছি, এম হচ্ছে পদার্থের পরিমাণ মানে ভর, আর ডেল টি হচ্ছে তাপমাত্রার পার্থক্য, এই তিনটি রাশির মান যদি আমরা বসিয়ে দিই তাহলে আপেক্ষিক তাপ বের হয়ে যাবে। ক্লিয়ার? এবার আমরা জানবো বরফ গলনে ক্যালোরিমিতি। বরফ গলনের ক্ষেত্রে ক্যালোরিমিতির কি ভূমিকা, সেটা আমরা একটু যদি ভালো করে দেখি, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয় এই চ্যাপ্টারের জন্য, যে বরফ গলানোর ক্ষেত্রে কি পরিমাণে তাপ দিতে হয়, বরফ গলবে কিনা, বা এত ডিগ্রি 20 ডিগ্রি 25 ডিগ্রি তাপমাত্রা বরফটিকে করতে চাই, এখন কত পরিমাণে তাপ লাগবে ইত্যাদি, এই সম্পর্কে অনেক অঙ্ক আসে। তো এই এখন যে অংশটা আমরা বুঝাবো, বরফ গলনে ক্যালোরিমিতি, এটা যদি ভালো করে খেয়াল করো তাহলে টোটাল বিষয়টা মানে এই টাইপের অঙ্কগুলো সহজেই করতে পারবা। বরফ গলনে ক্যালোরিমিতির আমরা এখানে বরফের একটি উদাহরণ দিয়ে নিলে বিষয়টা বুঝতে আমাদের সুবিধা হবে। তো উদাহরণটা হচ্ছে, যদি আমরা এরকম লিখি যে -10 ডিগ্রি সেলসিয়াস, -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে তাপ দিয়ে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার
জলীয় বাষ্পে পরিণত করতে চাইলে কি পরিমাণ তাপ লাগবে? কি পরিমাণ তাপ লাগবে? একটা উদাহরণ যদি একটু ভালো করে খেয়াল করি, অনেকগুলোর সমস্যার আমরা সমাধান করতে পারবো। এখানে বলা হয়েছে একটি বরফের কথা, আমরা নিলাম একটি বরফ। এই যে একটা বরফের টুকরা, এরকম বরফের টুকরা। তো বরফের তাপমাত্রা কত থাকে? বরফের তাপমাত্রা জিরোর নিচে যে কোনো তাপমাত্রা থাকতে পারে, কারণ আমরা জানি পানিকে ঠান্ডা করতে করতে যখনই জিরোতে নিয়ে নিব, কমাইতে কমাইতে জিরোতে নিয়ে নিব, তখনই পানিটা বরফে রূপান্তরিত হয়ে যায়। তাহলে বরফ হয়ে যায় জিরোতে। এবার জিরোর থেকে যতই কমাই, -2, -3, -5, -10, ওটা বরফই থাকবে। তাহলে এই যে বরফ, এই বরফের তাপমাত্রাটা আমরা নিচ্ছি প্রশ্নের মধ্যে যেহেতু উল্লেখ করলাম -10°C। ক্লিয়ার? উদ্দেশ্য হচ্ছে আমাদের এই বরফটিকে তাপ দিয়ে গলাবো। শুধু গলাবই না, প্রশ্নের মধ্যে জানতে চেয়েছে যে 100°C তাপমাত্রার জলীয় বাষ্পে তাকে রূপান্তর করব। তাহলে কি পরিমাণে তাপ দিতে হবে, কতটুকু তাপ তাকে দিতে হবে, ওইটা আমরা নির্ণয় করব। এই জায়গায় ভালো করে খেয়াল করতে হবে আসলে কাজটা কয়টা ধাপে হবে। আমরা যে -10°C থেকে 100° জলীয় বাষ্পে পরিণত করতে চাইতেছি, এটা তাপ দিলে হবে, কিন্তু এইখানে আমরা যদি একটু গভীরভাবে বিশ্লেষণ করি, জানতে চাই, তাহলে আমরা হিসাবটা করতে পারবো। তো হিসাব করার জন্য সম্পূর্ণ প্রক্রিয়াটি -10°C তাপমাত্রার বরফ থেকে 100°C তাপমাত্রার জলীয় বাষ্পে রূপান্তরিত হওয়ার জন্য সম্পূর্ণ প্রক্রিয়াটি কিন্তু একরকমভাবে হবে না। এখানে 4টি প্রক্রিয়া, 4 ভাবে কাজটা টোটালটা সম্পূর্ণ হবে। ঠিক আছে? তো আমরা যারা ফিজিক্স জানি, তোমরা জানছ, তাহলে আমাদের এই দৃষ্টিকোণ থেকে সূত্র প্রয়োগের ক্ষেত্রে তাপ যেহেতু আমরা নির্ণয় করব, আমরা এটাকে 4টা ধাপে ভাগ করে নেব, তাহলে সূত্রগুলো আমরা বসাইতে পারব। কারণ সম্পূর্ণ কাজ আসলে অনেকভাবে বিভিন্ন দিক থেকেই বিশ্লেষণ করা যায়। যেমন আমরা অনেক সময় কুমিল্লা থেকে ঢাকা যাব, তো কুমিল্লা থেকে ঢাকা গেলাম, এটা মানে একভাবে বলে ফেললাম। কিন্তু আসলে যদি আমরা আরও গভীরভাবে চিন্তা করি, একটু ডিপলি বিষয়টা দেখি, তাহলে এই যে কুমিল্লা থেকে ঢাকা গেলাম, সেইখানে সম্পূর্ণ প্রক্রিয়াটা, সম্পূর্ণ কাজটা কিন্তু একরকমভাবে হয় নাই। প্রথমে আমি আমার বাসা থেকে রিকশায় বাস স্টেশনে যাব, বাস স্টেশনে গেলাম, তাহলে বাস স্টেশনে যাওয়ার পর সেইখান থেকে বাসে উঠলাম, বাসে গেলাম ঢাকা সায়দাবাদ। তো সায়দাবাদ থেকে নামার পর হয়তো সিএনজি দিয়ে আমি মিরপুর যাব, মিরপুর যাওয়ার পর সেখান থেকে আবার পায়ে হেঁটে আমার যে গন্তব্য সেই বাসার মধ্যে গেলাম। তাহলে এই যে ঢাকা গেলাম, প্রথমে মনে হলো যে গেলাম একটি কাজ, কিন্তু আসলে ভাবলে যে সম্পূর্ণ প্রক্রিয়াটা তো একরকম ছিল না। প্রথমে গেলাম রিকশায়, তারপরে বাসে, তারপরে সিএনজিতে, তারপরে পায়ে হেঁটে। ঠিক আছে? এইরকমই বিষয়টা, যে বরফকে যে আমরা জলীয় বাষ্পে পরিণত করব, এই বরফ জলীয় বাষ্প যে হবে, সম্পূর্ণ কাজটা আসলে একরকম না। এখানে কিছুক্ষণ বরফের বিষয়টা চলবে, বরফ গলবে, ওইখানে এক ধরনের সূত্র একরকমভাবে চিন্তা করতে হবে। তারপরে বরফটা যখন গলছে, হ্যাঁ,
প্রথমে বরফের যে তাপমাত্রা বাড়বে সেটা একটা প্রক্রিয়া হবে, আর একটা হচ্ছে বরফ যখন গলছে সেই প্রক্রিয়াটা একরকম হবে। গলার পর এটা পানি হয়ে গেল, পানি এবার তাপমাত্রা বাড়তে থাকবে, এই প্রক্রিয়াটা একরকম হবে। তারপরে পানি যখন জলীয় বাষ্পে রূপান্তর হচ্ছে সেই প্রক্রিয়াটা আবার আরেক রকম হবে। ক্লিয়ার? তাহলে প্রথম ধাপ 1 যদি আমরা বলি, ধাপ 1 হচ্ছে -10 ডিগ্রি সেলসিয়াসের বরফকে বা বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে রূপান্তর। -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে রূপান্তর, এইটা হচ্ছে একটা প্রক্রিয়া। আর যখন আমরা তাপ দিব, এই -10 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার বরফ তাপ গ্রহণ করতে 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 সে 0-তে হয়ে যাবে। তাহলে 0-তে হওয়ার জন্য একটু আগে আমরা যে সূত্রটা শিখছিলাম, আপেক্ষিক তাপের সূত্র, S সমান কিউ এম ডেল টি। এটা হচ্ছে কোনো বস্তুর প্রয়োজনীয় তাপ। তাহলে আমরা যদি আর গুণন করে দেই, কিউ এই যে 1 এর সাথে গুণ হয়ে যাবে, কিউ সমান এম এস ডেল টি। অর্থাৎ কোনো একটি পদার্থের ভর এস হচ্ছে তার আপেক্ষিক তাপ, আর ডেল টি হচ্ছে দুইটি তাপমাত্রার পার্থক্য। এই তিনটি রাশিকে যদি আমরা গুণ দেই তাহলে ওই পদার্থটিকে ওই প্রক্রিয়ায় নিতে, ওই উদ্দিষ্ট জায়গায় নিতে কি পরিমাণের শক্তি লাগবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে কিউ সমান এম এস ডেল টি, এই সূত্রটা এখানে কাজে লাগবে। তাহলে এই ক্ষেত্রে সূত্র হচ্ছে কিউ সমান এম এস ডেল টি। যেহেতু এটা 4টা ধাপের মধ্যে প্রথম ধাপ, তাহলে প্রথম ধাপে কতটুকু শক্তি লাগবে এটা আমরা Q1 দ্বারা প্রকাশ করলাম। M1 হবে না, কারণ এই বরফ নিয়ে এই যে বরফের যে ভরটা, এটা হয়তো একসময় গলবে, একসময় পানি হবে, কিন্তু তার ভর তো একই থাকবে। এই জন্য ভর বিভিন্ন ধাপে চেঞ্জ হবে না, বিভিন্ন ধাপে তাপের পরিমাণ চেঞ্জ হবে। এই জন্য Q1 Q2 এইভাবে আমরা হিসাব করতেছি, কিন্তু এম এর পরিমাণ সকল ধাপেই একই থাকবে, এই জন্য শুধু এমই থাকবে। S1 হচ্ছে বরফের আপেক্ষিক তাপ। বরফের আপেক্ষিক তাপ, এটার একটা নির্দিষ্ট মান আছে, সেটা আমরা বসাবো। আর ডেল টি হচ্ছে ওই যে -10 থেকে 0, এই যে তাপমাত্রার পরিবর্তন সেটা। তাহলে এখানে আমরা যদি হিসাব করি এম এর মান, এটা যেই বরফটাকে আমরা চেঞ্জ করব তার একটি পরিমাণ ধরে নিতে হবে। মনে করি যে 2 কেজি বরফকে নিয়ে আমরা হিসাব করতেছি, তাহলে এম এর পরিমাণ হবে 2 কেজি। S1 হচ্ছে বরফের আপেক্ষিক তাপ। বরফের আপেক্ষিক তাপ, এটার একটা নির্দিষ্ট মান আছে, 2100 জুল পার কেজি পার কেলভিন। বরফের আপেক্ষিক তাপ হচ্ছে 2100 জুল পার কেজি পার কেলভিন এটা। আর ডেল টি, এক্ষেত্রে তাপমাত্রার পার্থক্য 0 -10। তো পার্থক্যের ক্ষেত্রে আমরা জানি কেলভিন আর সেলসিয়াসের মান একই আসে, তাহলে এটাকে কেলভিন লিখে ফেলতে পারি। তাহলে 0 + 10 অর্থাৎ 10 কেলভিন। আমরা এখানে এম, তারপরে S1 আর ডেল টি, এই তিনটি রাশির মান পেয়ে গেলাম। এই তিনটি রাশির মান যদি এখানে বসিয়ে দেই তাহলে পেয়ে যাব প্রথম ধাপের কতটুকু তাপ লাগবে, অর্থাৎ বরফকে -10 থেকে শুধু 0-তে নিয়ে আসলাম, তখন কতটুকু তাপ লাগবে।
ক্লিয়ার? তাহলে ফার্স্ট ধাপের আমরা হিসাব পেয়ে যাব। এবার দ্বিতীয় ধাপের কথা যদি আমরা বলি, দ্বিতীয় ধাপ হচ্ছে বরফটা যে গলবে, এই গলানোটাই হচ্ছে দ্বিতীয় ধাপ। তাহলে এখানে হবে 0 ডিগ্রির বরফকে 0 ডিগ্রির পানিতে রূপান্তর, 0 ডিগ্রির বরফকে 0 ডিগ্রির পানিতে রূপান্তর করা। তাহলে এই ক্ষেত্রে Q2 হবে mLF। এখানে সূত্রটা একটু প্রথমটার থেকে ভিন্ন, কারণ এই জায়গায় ডেল টি এই বিষয়টা নাই, লাগবে না, কারণ এখন তো তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না। 0 ডিগ্রির বরফই 0 ডিগ্রির পানিতে, জাস্ট শুধু বরফ গলে তরলে রূপান্তরিত হবে। তো যেখানে তাপমাত্রার পরিবর্তন নাই সেখানে ডেল টি ফাংশনেরই প্রয়োজন নেই। তাহলে এল এফ, এম তো হচ্ছে ওই যে বরফের ভর সেটাই, আর এল এফটা হচ্ছে এখানে একটা নতুন রাশি, সেটা হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। সুপ্ত তাপ এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি। সুপ্ত তাপ হচ্ছে যে কোনো একটি পদার্থকে এক অবস্থা থেকে যখন অন্য অবস্থায় আমরা রূপান্তর করব, তখন তার অবস্থার পরিবর্তন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সে কিছু পরিমাণে তাপ গ্রহণ করে, যে তাপটা প্রকাশিত হয় না, সেটাই হচ্ছে সুপ্ত তাপ। তাহলে বরফ যখন গলে পানিতে রূপান্তরিত হয়, তার একটি আপেক্ষিক সুপ্ত তাপ আছে যার মান নির্দিষ্ট 3,36,000, হ্যাঁ, জুল পার কেজি। মানে 1 কেজি বরফকে যদি আমরা পানিতে রূপান্তরিত করতে চাই 0 থেকে 0, তখনই 3,36,000 জুল তাপ লাগবে। তাহলে এই ক্ষেত্রে এলএফ এর মানটা নতুন আমাদের ক্ষেত্রে। এম এর মান তো আমরা আগে থেকেই জানি 2 কেজি, আর এলএফ এটা হচ্ছে 3,36,000 জুল পার কেজি। এই দুইটি রাশির মান যদি এখানে আমরা বসিয়ে দিই, তাহলে ধাপ 2 এর অর্থাৎ Q2 এর মান পেয়ে যাব। তারপর ধাপ 3, ধাপ 3 হচ্ছে এবার বরফ আর বরফ নেই, এটা গলে পানিতে রূপান্তরিত হয়ে গেল, কিন্তু যে পানি তৈরি হলো এইমাত্র বরফ গলে, সেই পানিটা 0 ডিগ্রি প্রথমে তৈরি হয় বরফ গলার পর। তাহলে 0 ডিগ্রির পানিকে আমরা 100 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার পানিতে পরিণত করব। তাহলে 0 ডিগ্রি থেকে 100 পর্যন্ত কোনো ঝামেলা নাই, সেটা সম্পূর্ণ প্রক্রিয়াটাই একরকম। তাহলে তৃতীয় ধাপটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তর, এটা হচ্ছে তৃতীয় ধাপ। এখানে Q3 মানে এই ধাপে নিতে তার কতটুকু তাপ লাগবে, এখানে ওই যে ফার্স্ট ধাপের মতো আপেক্ষিক তাপের বিষয় আছে, যেহেতু তাপমাত্রার পরিবর্তন। তাহলে Q সমান ms del T, এখানে S2 আমরা দিতে পারি। তো S2 হচ্ছে পানি, এখন পানি নিয়ে আমরা কাজ করতেছি, জিরোর পানিকে। তাহলে পানির আপেক্ষিক তাপ একটি নির্দিষ্ট মান আছে, পানির আপেক্ষিক তাপ এটা হচ্ছে S2, যেটা 4200 জুল পার কেজি পার কেলভিন। তাহলে S2 এর মান 4200 জুল পার কেজি পার কেলভিন। এই মানটা আমরা এখানে বসাই দিব। এম এর মান 2 কেজি, আর ডেল টি এর মান হবে 0 আর 100, এই দুইটা তাপমাত্রার পার্থক্য। তো 0 আর 100 তাপমাত্রার পার্থক্য আসলে হচ্ছে 100। তাহলে 100 থেকে 0 বাদ দিলে
হ্যাঁ, 100 থেকে 0 যদি আমরা বাদ দিই তাহলে সেইখানে আমরা কি পাবো? 100 পাবো। তাহলে এটা নিয়ে আমরা কাজ করতে পারি। ডেল টি এখানে যদি লিখি, ডেল টি হচ্ছে 100 কেলভিন। তাহলে এম এর মান, S2 এর মান আর ডেল টি এগুলোর মান যদি আমরা বসিয়ে দিই তাহলে তৃতীয় ধাপের শক্তি কতটুকু সেটা আমরা পেয়ে যাব। ক্লিয়ার? এবার আসি আমরা চতুর্থ ধাপ। চতুর্থ ধাপটা হবে ধাপ 4। প্রশ্নের মধ্যে ছিল আমরা 100 ডিগ্রি তাপমাত্রার, কিন্তু এখন গেলাম, কিন্তু প্রশ্নের মধ্যে চাইছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জলীয় বাষ্পে পরিণত করতে। তো জলীয় বাষ্প যদি আমরা করতে চাই তাহলে 100 ডিগ্রির পানিকে 100 ডিগ্রির জলীয় বাষ্প, 100 ডিগ্রির পানিকে 100 ডিগ্রির জলীয় বাষ্পে পরিণত করতে চাই। তো এই ক্ষেত্রে Q4 এটা হবে mLb। এখানেও তো তাপমাত্রার পার্থক্য নাই, 100 থেকে 100ই, কিন্তু জাস্ট অবস্থার পরিবর্তন। তো অবস্থার পরিবর্তন যখনই থাকবে সেখানে সুপ্ত তাপ থাকবে। আর Lb হচ্ছে পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ, অর্থাৎ তাকে বাষ্পে রূপান্তর করতে যে পরিমাণে সুপ্ত তাপ লাগে। তো Lb এর মান এটাও একটা নির্দিষ্ট মান, এটা হচ্ছে 22,68,000 জুল পার কেজি। 22,68,000 এটা হচ্ছে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ। তাহলে এখানে আমরা এম এর মান, Lb এর মান যদি বসিয়ে দিই পেয়ে যাব চতুর্থ ধাপ, মানে বাষ্পে রূপান্তর করার জন্য যে পরিমাণে তাপ লেগেছিল। পরবর্তীতে বলছে যে মোট কি পরিমাণ তাপ লাগবে। তো মোট তাপটা আমরা যদি বের করতে যাই, 4টা ধাপে যে আলাদা আলাদাভাবে যে পরিমাণে তাপ লেগেছিল সেই 4টা ধাপের তাপগুলোকে যোগ করে দিলে তখনই আমাদের মোট তাপ বের হয়ে যাবে। সুতরাং মোট তাপ Q হচ্ছে Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4। এই 4টি ধাপকে আমরা যদি যোগ করে দিই তাহলে টোটাল আমরা অ্যান্সার পেয়ে যাব। ক্লিয়ার? তাহলে এই নিয়মটাতে যদি আমরা ফলো করি অনেক অঙ্ক করতে পারবো, কারণ প্রশ্নের মধ্যে 4টা ধাপও আবার নাও চাইতে পারে। যদি তোমাকে বলে যে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে শুধু গলাইতে কতটুকু তাপ লাগবে, তাহলে গলানো পর্যন্ত আমাদের ধাপ কতটুকু আছে? মাত্র 2টা, প্রথম ধাপ আর দ্বিতীয় ধাপ। প্রথম ধাপে -10 থেকে 0-তে নিয়ে আসছিলাম, আর দ্বিতীয় ধাপে 0 থেকে 0-তে পরিণত করা মানে গলানো। তখন ওই 2টা ধাপের হিসাব করে যোগ করলে হয়ে যাবে। যদি তোমাকে বলে 100 ডিগ্রির পানিতে রাখো তাহলে 3টা ধাপ, আর যদি বলে 100 ডিগ্রির জলীয় বাষ্প নাও তাহলে 4টা ধাপ। আরও একটা ধাপ চাইতে পারে, ওটা যদিও অনেক লিঙ্গার হয়ে যাবে, অঙ্ক অনেক বড় হয়ে যাবে, আরও মানে জলীয় বাষ্পের পর আরও তাপমাত্রা বাড়ানোর জন্য, তখন আরও একটা ধাপ বেশি হবে, মানে জলীয় বাষ্পের আবার আর একটা হিসাব আসবে। তো এই বিষয়টা আমরা ভালোভাবে মনে রাখবো এবং এই টাইপের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা প্র্যাকটিস করব, তাহলে হয়ে যাবে। আর একটা বিষয় হচ্ছে বরফ গলনে চাপের প্রভাব। চাপের প্রভাব যে আছে, চাপ দিলে বরফ আসলে নর্মালি বরফ আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ গলে সাধারণত, কিন্তু যদি আমরা চাপ প্রয়োগ করি, সাধারণ বায়ু চাপের তুলনায় একটু চাপ প্রয়োগ করি, তখন বরফ কম তাপমাত্রায় গলে যায়। যেমন নর্মালি 0 ডিগ্রিতে এই বরফের টুকরাটা 0-তে গলবে, 0-তে আসলে গলবে, কিন্তু যদি তার তাপমাত্রা -1 ডিগ্রি সেলসিয়াস থাকে সে নর্মালি গলবে না। কিন্তু
আমরা যদি তাকে -1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ নিয়ে এবার চাপ প্রয়োগ করি উপর থেকে অথবা বায়ুচাপ, তখন দেখা গেছে যে -1 ডিগ্রিতে থাকা অবস্থায় সে গলে যাচ্ছে। তাহলে কি দাঁড়াইলো যে চাপ প্রয়োগে বরফের গলনের ক্ষেত্রে চাপের একটা বিষয় আছে। এটা সকল পদার্থের ক্ষেত্রে আছে। আমরা বরফের এখানে উদাহরণ দিলাম যে চাপের একটা বিষয় থাকে, গলনের ক্ষেত্রেও থাকে এবং স্ফুটনের ক্ষেত্রেও থাকে। মানে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরের ক্ষেত্রেই তাদের এই চাপের প্রভাবটা থাকে। ক্লিয়ার? তো এই বিষয়টাকে কাজে লাগিয়ে, মানে এই যে চাপের প্রভাবে যে বরফ তাড়াতাড়ি গলে যায়, এই প্রক্রিয়াটাকে কাজে লাগায়া পুনর্শীলী ভবন নামক একটি প্রক্রিয়া আমরা ব্যাখ্যা করতে পারি। পুনর্শীলী ভবন। পুনর্শীলী ভবন হচ্ছে কি, যে দুইটি বরফের টুকরা, মনে করি যে এটা একটা বরফের টুকরা, এটা একটা বরফের টুকরা, এই দুইটা বরফের টুকরাকে যদি আমরা একসাথে জোড়া দিতে চাই, তাহলে একসাথে নিয়ে এইভাবে চাপ দিলে দুইটা জোড়া লাগিয়ে যাবে। এখন মনে প্রশ্ন আসতে পারে কিভাবে তা সম্ভব হলো। সম্ভব হচ্ছে এই যে চাপের কারণে। আমরা জানি যে চাপ প্রয়োগ যখন করলাম তখন এই বরফের এই সাইডের অংশ, এই বরফের এই সাইডের অংশ, দুইটা অংশই চাপে যুক্ত ছিল। তো চাপের কারণে তাদের গলনাঙ্ক কমে গেল এবং এটার কিছু অংশ গলে গিয়েছিল, এটারও কিছু অংশ গলে গিয়েছিল। তো গলে যাওয়ার পর দুইটার পানিতে রূপান্তরিত হয়ে গেল কিছু অংশ। তো পানি যখন হয়ে গেল, ওই পানি একটার পানি আরেকটার পানির সাথে মিশে গেল, কার পানি সেটা আর বোঝা যাবে না। যখন আমি আবার হাতটা ছেড়ে দিব, চাপটা ছেড়ে দিব, তখন ওই পানি তো আর -1 ডিগ্রি বা -2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি তো আর পানি থাকবে না। সে চাপের কারণে পানি হয়েছিল, কিন্তু যখন চাপ তার সরে যাবে সে আবার বরফে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে এই যে মাঝের পানিটুকু যখন বরফে রূপান্তরিত হয়ে যাবে, তাহলে একটা আরেকটার গায়ের সাথে আটকিয়ে যাবে। এই বিষয়টা হচ্ছে পুনর্শীলী ভবন। ক্লিয়ার? তো এই ছিল আমাদের এই চ্যাপ্টারের চতুর্থ ক্লাস নিয়ে আলোচনার বিষয়। তো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাসটি দেখার জন্য।